Hello, my friends. Welcome to Bani Netshala. Today, I am going to discuss about romantic period. So today, I am talking about 1789 or 1798 to 1832. Now, my question is why the romantic period starts with the two lines like 1789 and 1798. Why we read romantic period? Why the romantic periods writers are very important for our upcoming UGC NET exam? Why? Is there any particular reason? Yes. দেখো, কেন আমরা রোমান্টিক পিরিয়ডের লেখকদেরকে পড়ব বা রোমান্টিক পিরিয়ডের কবিদেরকে পড়ব? যখনই আমি তোমাদের সামনে রোমান্টিক পিরিয়ড বললাম, সঙ্গে সঙ্গে তোমাদের মাথায় যার নামটি আসছে তিনি হলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ভেরি ইম্পর্ট্যান্ট নেম, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। নেক্সট, এস.টি. কোলরিজ, that means Samuel Taylor Coleridge, Robert Southey. Apart from these or that, you have William Blake, John Keats, P.B. Shelley, Lord Byron. Those writers are very important for your upcoming UGC NET. নেটের যে প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ারে হয়েছে, সেই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো যদি তোমরা একটু দেখো বা লক্ষ্য করো, then you can definitely understand some questions, tricky questions, chronologically questions, or some direct questions actually has come from particular that portion. William Wordsworth, Samuel Taylor Coleridge, Robert Southey, William Blake, John Keats and P.B. Shelley, এই জায়গাগুলো থেকে তোমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এসছে। এখন যেহেতু আমি রোমান্টিক পিরিয়ডের সূচনা কালটা বা সূচনা পর্বটিকে 1789 এবং 98 এর মধ্যে রেখেছি, এইখানে একটা প্রশ্ন আগের মতো থেকেই গেল যে 1789 কেন বা 1798 কেন। দেখো, আমি আগে তোমাদের পড়ানোর সময় একটি বিষয় বারবার বলেছি যে কোনো একটা এজ বা কোনো একটা লিটারেরি পিরিয়ডের সূচনাকাল যে পার্টিকুলার টাইম পিরিয়ড থেকে আমরা ধরেছি তার মানেই যে সেখান থেকে শুরু হয়েছে তা কিন্তু না। একটু যদি ভালোভাবে আমরা দেখি, যেমন আমরা যখন ভিক্টোরিয়ান লিটারেচার আলোচনা করছিলাম তখন আমরা বলেছিলাম যে ভিক্টোরিয়ান লিটারেচারের কিন্তু গোড়াপত্তনটাই রোম্যান্টিক পিরিয়ডে ঘটে গেছিল। যখন আমরা মডার্নিজমকে নিয়ে আলোচনা করছিলাম সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে মডার্নিজম কিন্তু সেই 1901, দ্যাট মিনস 1901 থেকে 1945 এই টাইম লাইনের মধ্যে আমরা মডার্নিজমকে রেখেছি, বাট এটা কিন্তু 1901 বা 1945 সালে কিন্তু ঘটেনি, বরং হ্যাঁ এই টাইম পিরিয়ডের মধ্যে আমরা জিনিসটাকে রেখেছি। কিন্তু এর যদি সূচনা পর্বটাকে একটু খেয়াল করি আমরা দেখব, আমরা আগের দিন বলেছিলাম যদি আমরা ভিক্টোরিয়ান পিরিয়ডের লিটারেচারটাকে একটা কমপ্লিট লিটারেচার হিসেবে ধরি, দিস ইজ কমপ্লিট লিটারেচার। ওকে, নেক্সট আমি এইটা তোমাদের সাথে আরো ডিটেইলস আলোচনা করব। এই কমপ্লিট লিটারেচারের এইখানে যদি আমরা কুইনকে রাখি, কারণ সেই এই সমস্ত জিনিসটাকে ডমিনেট করছে। সো সি ইজ দ্য কুইন and also the representative of God. ওকে, সে হচ্ছে কুইন যেমন তেমনি হচ্ছে রিপ্রেজেন্টেটিভ অফ গড। এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা এটা বলতে পারি যে ভিক্টোরিয়ান লিটারেচারকে কুইন ভিক্টোরিয়ার সময় বলা হতো এই লিটারেচারটা কমপ্লিট লিটারেচার, পারফেক্ট লিটারেচার, ইনহেরেন্ট, কমপ্লিট, পারফেক্ট। কেন বলা হতো? কারণ
এই সময়কালের যে সমস্ত নভেল বা উপন্যাসগুলো ছিল, লাইক যদি আমরা চার্লস ডারউইনকে পড়ি, চার্লস ডিকেন্সকে যদি আমরা পড়ি, সঙ্গে থমাস হার্ডিকে যদি আমরা দেখি, দেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট প্রত্যেকটা নভেলের শেষে কিন্তু ফিনিশিং টাচটা কিন্তু ভালো হয়েছে। লাইক ফিনিশিং টাচে কোথাও তারা নিজেদের যে হ্যাপিনেসটা সেটাকে কিন্তু তারা ধরতে পেরেছে এবং তারা একটা সুন্দর জীবনযাপন লিড করতে চলেছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা এটাকে বলতে পারি পারফেক্ট বা কমপ্লিট লিটারেচার। এবং কুইন ভিক্টোরিয়া তার লিটারারি পিরিয়ডের লিটারেচারকে বলতেন ইট ইজ কমপ্লিট লিটারেচার, পারফেক্ট লিটারেচার, কোহেরেন্ট লিটারেচার। বাট চার্লস ডারউইন সবার প্রথম যখন তিনি বললেন যে মানুষের ইতিহাসটা একটা বিবর্তনের ইতিহাস, তখনই কিন্তু মানুষের মধ্যে সবার প্রথম একটা প্রশ্ন জাগলো এবং তার থিওরি অফ ইভলিউশন তিনি সেই ঘটনাটিকে দেখালেন। যাই হোক, তেমন করে আমরা বলতে পারি যে মডার্নিজমের ভিত্তি যেমন ভিক্টোরিয়ান পিরিয়ডেই হয়েছিল, তেমন করে আমরা বলতে পারি যে এই রোমান্টিক পিরিয়ডের ভিত্তিটা কিন্তু আমরা বলতে পারি ঠিক রোমান্টিক পিরিয়ডের আগে যে পিরিয়ডটা রয়েছে, লাইক প্রি রোমান্টিক পিরিয়ড কিংবা নিও ক্লাসিক্যাল পিরিয়ডেই কিন্তু তার উত্থানটা হয়েছিল বা গোড়াপত্তনটা শুরু হয়েছিল। যে নিও ক্লাসিক্যাল পিরিয়ডের দিকে যদি আমি একটু কথা বলি, তোমাদের হয়তো সবাইয়ের মনে রয়েছে দিস পিরিয়ড ইজ কল্ড অ্যাজ রিজন। ওকে, সো এই পিরিয়ডের মানুষরা কিন্তু রেশনাল বিং ছিল, ঠিক আছে, তারা রেশনালিটির উপরে জোর দিয়েছিল। বিকজ দিস পিরিয়ড ইজ অলসো কল্ড দ্য পিরিয়ড অফ এনলাইটেনমেন্ট। তাই যদি হয় তাহলে এনলাইটেনমেন্টে দাঁড়িয়ে মানুষ সবথেকে গুরুত্বপূর্ণ যে কনফ্লিক্টটা হয়েছিল সেটা কিসের মধ্যে হয়েছিল? সেটা হার্টের মধ্যে হয়েছিল এবং আমাদের হেডের মধ্যে হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে এই যে হার্ট এবং হেডের মধ্যে যে কনফ্লিক্টটা হয়েছে এটা কি শুধুমাত্র সেই যুগে ঘটেছে? না, এটা আমাদের সব সময় ঘটতে থাকে। রোমান্টিক পিরিয়ডে কি হয়েছে, সেখানেও হার্ট এবং হেডের মধ্যে কিন্তু একটা কনফ্লিক্ট হয়েছে। ফাইনালি আমরা কাকে বেশি জোর দিয়েছি? আমরা হার্টকে বেশি জোর দিয়েছি। কিন্তু যদি আমরা বিফোর রোমান্টিক পিরিয়ডের কথা ভাবি, সেক্ষেত্রে যেমন রয়েছে এই যে নিও ক্লাসিক্যাল পিরিয়ড রয়েছে, এখানে কিন্তু হেডকে প্রমিনেন্ট করা হয়েছে, হেডের উপরে জোর দেওয়া হয়েছে, যার ফলে এই যুগে কিন্তু রিজনের উপরে মানুষ ভিত্তি করে সমস্ত কিছু ভাবতে শুরু করলো। কারণ কি, ঠিক তার বিফোর ঠিক তার আগের যে এজটা রয়েছে, যেখানে আমরা রেস্টোরেশন পিরিয়ডের কথা বলছিলাম, রেস্টোরেশন পিরিয়ডের লিটারেচারটাকে যদি আমরা একটু ভাবি, সেক্ষেত্রে আমরা জানি যে রেস্টোরেশন লিটারেচারটা কেমন ভালগার লিটারেচার। যে লিটারেচারটা ভালগারিটিতে ভরা বা অবসেনিটিতে ভরা, সেই লিটারেচারকে রিফর্ম করার জন্য রিফর্ম করার জন্য রিএস্টাবলিশ করলো কিসের? রিএস্টাবলিশ করা হলো কিন্তু তখন বিভিন্ন ফর্ম লাইক স্যাটায়ার, প্যারোডি, বার্লেস্ক, আমি এগুলো সব দেখিয়েছি। তো সেই যে একটা ট্রেন্ড চলে আসছে, ঠিক তখনই যখন মানুষ বেশি রেশনালিটির উপরে জোর দিল বা রিজনের উপর জোর দিল, মানুষ তার ইন্টেলেকচুয়ালের উপরে জোর দিল, ঠিক তখনই কিন্তু রোমান্টিক পিরিয়ডের ধীরে ধীরে সূচনা হতে লাগলো। কেন না, মানুষ দেখলো যে যখন মানুষ রিজনের উপর বেশি ভর দিচ্ছে এবং সায়েন্সের ডেভেলপমেন্ট ঘটছে, তোমাদের হয়তো মনে থাকবে 1660 রয়্যাল সোসাইটি প্রতিষ্ঠা হচ্ছে এবং এই রয়্যাল সোসাইটির মেন উদ্দেশ্য ছিল ন্যাচারাল সায়েন্সের ডেভেলপমেন্ট। The intention of Royal Society is to enhance the development of natural science. তো এই 1660 অর্থাৎ 1660 খ্রিস্টাব্দ থেকে যখন সায়েন্সের দিকে একটু জোর দেওয়া হলো, অর্থাৎ মানুষকে লাইটেন করার একটা প্রচেষ্টা শুরু হলো, ঠিক তখন থেকে, যেমন আমরা সবাই জানি এখানে আইজ্যাক নিউটন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো সেই ক্ষেত্রে যখন তিনি লস অফ গ্র্যাভিটি তৈরি করছেন, মাধ্যাকর্ষণ শক্তি সূত্র আবিষ্কার করছেন, সেই জায়গাটা দাঁড়িয়ে যখন বিজ্ঞানের উন্নতির প্রসার ঘটছে, সেক্ষেত্রে কিন্তু ইংল্যান্ড যে অ্যাগ্রারিয়ান কান্ট্রি ছিল, অর্থাৎ ইংল্যান্ড যে কৃষিকাজের উপর ভিত্তি করে তাদের জীবনযাত্রা চলতো, সেটা কিন্তু ধীরে ধীরে ইন্ডাস্ট্রির দিকে ঝুঁকছে। তাহলে আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি, তাহলে এই যে ইন্ডাস্ট্রি শব্দটা যে এসে গেল, সেটা কিন্তু কোন পিরিয়ডে আসছে? প্রি রোমান্টিক এবং রোমান্টিক পিরিয়ডে কিন্তু আমরা সেটাকে দেখতে পাচ্ছি। তাহলে আমাদের কাছে বিষয়টা পুরোপুরি কমপ্লিট যে ভিক্টোরিয়ান পিরিয়ডের গোড়াপত্তনটা যদি একটু লক্ষ্য করি, তাহলে দেখবো কিন্তু ঠিক এই প্রি রোমান্টিক এবং রোমান্টিক এজেই কিন্তু ভিক্টোরিয়ান পিরিয়ড স্টার্ট হয়ে গেছে, তার ট্রেন্ডটা, কারণ ইন্ডাস্ট্রি চলে আসছে এবং সেখানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা কিন্তু ভিক্টোরিয়ান পিরিয়ডে ঘটছে। কিন্তু তার আগে থেকেই ইন্ডাস্ট্রি স্টার্ট হচ্ছে, যার জন্য তৈরি হচ্ছে আরবান বা আরবিয়ানের মতো জায়গাগুলো, যেখানে দেখো মানুষ গ্রামকে ছেড়ে
ফাঁকা যে জায়গাগুলো ছিল ইংল্যান্ডে, বিশেষ করে লন্ডন বা ম্যানচেস্টারের এই ম্যানচেস্টারের মতো যদি জায়গাগুলোকে একটু আমরা লক্ষ্য করি, তো সেই জায়গাগুলোর যে সমস্ত ফাঁকা স্পেসগুলো ছিল, সেই ফাঁকা স্পেসগুলোকে কিন্তু ইন্ডাস্ট্রি দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে, এবং ঠিক তার আশেপাশে বা পার্শ্ববর্তী অঞ্চলে তৈরি হচ্ছে বসতি, এবং সেই বসতিগুলোকে কেন্দ্র করে কিন্তু সাধারণ মানুষ সেখানে একটা ভালো সেখানে কোনো ভালো পরিস্থিতি নেই, একটা অস্বস্তিকর ঘিঞ্জি পরিবেশে তারা কিন্তু বসবাস শুরু করলো, এবং তারা তাদের জীবনযাত্রা কিন্তু এখন খুবই নীচ প্রকৃতির হয়ে গেছে। যে ক্ষেত্রে দেখো গ্রামে যে তারা যে গ্রামকে ত্যাগ করে এইরকম একটা জায়গা আসছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু রোমান্টিক পিরিয়ডের কবিদের প্রথম উদ্দেশ্য ছিল যে একটা নতুন একটা এজের বা নতুন একটা জনরা শুরু করা, যেটা কিন্তু একটু যদি খেয়াল করো সেটা স্টার্ট হয়েছিল কিন্তু এস.টি. কোলরিজ অর্থাৎ স্যামুয়েল টেইলর কোলরিজ এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের হাত ধরে। যখন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং স্যামুয়েল টেইলর কোলরিজ একে অপরের সঙ্গে দেখা করলেন 1790s-এ, দেন তারা ডিসাইড করলো যে এই যে সময়কালটা চলছে, যেখানে মানুষ রিজনের উপর বেশি জোর দিচ্ছে, যেখানে মানুষ তার হার্টের থেকে হেডের কথায় বেশি জোর দিচ্ছে, সেখানে তারা বলল যে এখানে একটা ব্যালেন্স আনা উচিত। দেখো, যেহেতু আমি রামকৃষ্ণ মিশন থেকে এসেছি, তাই আমি স্বামীজির ভাবাদর্শে বিশ্বাসী। স্বামীজি বলতেন আমাদের হার্ট এবং হেড সবসময় কনফ্লিক্ট করে, এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স আনার খুব প্রয়োজন। যখন আমরা এই দুটোর মধ্যে ব্যালেন্স আনি, তখন কিন্তু আমাদের জীবনযাত্রা আরও সহজ হয়, আরও সুন্দর হয়ে ওঠে, এবং আমরা যে লক্ষ্যে পৌঁছানোর জন্য চেষ্টা করছি সেই লক্ষ্যে পৌঁছে যায়। যেমন আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিই, নাও উই আর প্রিপেয়ারিং ফর ইউজিসি নেট। ঠিক আছে, আমাদের আপকামিং যে ইউজিসি নেট জুন 2025 রয়েছে, আমরা সেই জন্য সবাই এগিয়ে যাওয়ার চেষ্টা করছি বা প্রিপারেশন নিচ্ছি। কিন্তু এই প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে আমরা অনেকেই দেখো, মোবাইল ফোন সব কিছুর একটা ভালো দিক আছে, সব কিছুর একটা খারাপ দিক আছে। আমি আবারও বলছি, আমি কাউকে হার্ট করছি না, একটা বোঝানোর জন্য জাস্ট আমি বিষয়টিকে তোমাদের সামনে তুলে ধরছি। তোমাদের মধ্যে কেউ কেউ আছো যারা মোবাইল বেশি দেখো, কেউ কেউ আছো যারা মোবাইলকে কম ইউজ করো। যারা বেশি ব্যবহার করে, দেখো তাদের মধ্যে সেটা হতে পারে সে কেমন, কেউ হয়তো গেমের দিকে তার বেশি একটা প্রবণতা রয়েছে, তাহলে সে গেম খেলছে, অর্থাৎ তার নিজের যে সময়টা পড়াশোনায় ইউটিলাইজ করার কথা করার উচিত ছিল, বা যে সময়টা সে পড়াশোনায় ফোকাস করতো, সেই সময়টা কিন্তু সে গেমে ব্যস্ত। আমি সেই জায়গা থেকে বলছি, সেই জন্য আমাদের, কারণ তার হার্ট চাইছে যে খেলি, সেই জন্য আমাদের হেড এবং হার্ট দুজনকেই কিন্তু দুজনের সাথেই কিন্তু মানে তাদের মধ্যে একটা ব্যালেন্স রেখে চলাটাই দরকার, যেটা স্বামীজি বলতেন। এবং স্বামীজি বলতেন যে এই দুটোর মধ্যে যদি তুমি ব্যালেন্স বানাতে পারো, এটাই কিন্তু তোমাকে হেল্প করবে সেই সফলতায় পৌঁছাতে, সেই সাকসেসের কাছে পৌঁছাতে। এখন যেটা বুঝতে হবে, যখন 1790 খ্রিস্টাব্দে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং স্যামুয়েল টেইলর কোলরিজ একে অপরের সাথে দেখা করলেন এবং ডিসাইড করলেন, তখন তারা 1798 আগেন আই সে 1798 সালে তারা পাবলিশ করলেন লিরিক্যাল ব্যালাডস। আগেন আই সে লিরিক্যাল ব্যালাডস। এই লিরিক্যাল ব্যালাডসে টোটাল 23 পোয়েমস ছিল। এটা হচ্ছে কালেকশন অফ পোয়েমস। আগেন আই সে কালেকশন অফ পোয়েমস। এখানে টোটাল যে কবিতা ছিল 23। এই 23টা কবিতার মধ্যে 4টা ছিল কোলরিজের এবং 19টা ছিল ওয়ার্ডসওয়ার্থের। জাস্ট নোট ডাউন, 4টা ছিল কোলরিজের এবং 19টা ছিল ওয়ার্ডসওয়ার্থের। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইগুলো ছাড়া তাহলে 1798 কেন আমি বললাম ইউ শুড কিপ ইন ইওর মাইন্ড, যখন আমি রোমান্টিক পিরিয়ডের সূচনাটাকে দেখিয়েছিলাম বা রোমান্টিক পিরিয়ডের যে টাইম ডিউরেশনটা দেখিয়েছিলাম, আমি বলেছিলাম 1789 অথবা 1798 টু 1832। তাহলে 1798 লিরিক্যাল ব্যালাডস, ভেরি ইম্পর্টেন্ট। 23টা কবিতা রয়েছে, সঙ্গে 4টা কবিতা স্যামুয়েল টেইলর কোলরিজের এবং 19টা কবিতা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের। এই যে লিরিক্যাল ব্যালাডস রয়েছে, এই লিরিক্যাল ব্যালাডস পরবর্তীকালে 1800 যখন এটা পাবলিশ হচ্ছে, কিসের সাথে? একটা প্রিফেসের সাথে পাবলিশড হচ্ছে। প্রিফেসটা কে লিখছেন? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এই প্রিফেসের কিছু আইডিয়াকে অপোজ করছেন কে? স্যামুয়েল টেইলর কোলরিজ। এবং তিনি কোথায় অপোজ করছেন? তিনি অপোজ করছেন বায়োগ্রাফিয়া লিটারিয়াতে।
So these are very very important, you should keep in your mind. Apart from 1798 ছাড়া যে 1789 রয়েছে, এইটার দিকে এবার আমরা একটু দেখব যে 1789 এর গুরুত্বটা কি। দেখো 1789 ফ্রেঞ্চ রেভলিউশন, you all know French Revolution happened in 1789 and these greatly influenced William Blake, William Wordsworth, Samuel Taylor Coleridge or S.T. Coleridge, and Robert Southey. Those writers are very very important. So French Revolution, যখন আমরা সবাই জানি 1789 খ্রিস্টাব্দে ফ্রেঞ্চ রেভলিউশন বা ফরাসি বিপ্লব হয়েছিল, এই ফরাসি বিপ্লব রোমান্টিক পিরিয়ডে রাইটারদের একটা বিরাটভাবে প্রভাবিত করেছিল এবং তাদের উপর একটা প্রভাবও পড়েছিল, যার জন্য উইলিয়াম ব্লেকের মতো রাইটার কিন্তু লিখেছিল একটি কবিতা which is called as French Revolution. আমরা যখন উইলিয়াম ব্লেককে পড়ব, অনেকে উইলিয়াম ব্লেককে আমরা মাইনর রাইটার হিসেবে চিনি, যদিও মাইনর রাইটার হলেও তার কিন্তু কিছু বিখ্যাত লেখা আছে which is really very very important. French Revolution very important. Poetical sketches. Next, Song of Innocence. Next, Songs of Experience. Next, America Prophecy. Very very important. And finally, Europe a Prophecy. তোমাদের মধ্যে অনেকেই তার বিখ্যাত আরো দুটো কবিতা দ্য ল্যাম্ব এন্ড দ্য টাইগার তোমাদের মধ্যে অনেকেই হয়তো জানো। দিস আর রিয়েলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্য ল্যাম্ব এন্ড দ্য টাইগার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো সং অফ ইনোসেন্ট এবং সং অফ এক্সপেরিয়েন্সের মধ্যে তোমরা এই কবিতাগুলো দেখবে। দ্য ল্যাম্ব এন্ড দ্য টাইগার এটসেট্রা এটসেট্রা। দ্য চিমনি সুইপার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানেই রয়েছে প্রি ল্যাপসোরিয়ান এন্ড পোস্ট ল্যাপসোরিয়ান। এটা উইলিয়াম ব্লেকের লেখা, এই লেখাগুলো। Those are really very very important. So উইলিয়াম ব্লেকের পর আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে আলোচনা করব। বিকজ যখন আমরা রোমান্টিক পিরিয়ড বলি বা রোমান্টিসিজমের কথা আলোচনা করি, সবার আগে যার নাম আসে তিনি কিন্তু হলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এখন এই যে রোমান্টিক এই যে শব্দটা প্রথম ইউজড করেছিলেন কি? দিস ইজ দ্য ভেরি গুড কোয়েশ্চেন, ওকে, এন্ড ট্রিকি কোয়েশ্চেন। Friedrich, German philosopher Friedrich Schlegel first used the term to depict literature. লিটারেচারকে ডেপিক্ট করার জন্য ফ্রেডরিক স্কেলগেল সবার প্রথমেই এটা ব্যবহার করেছিলেন, রোমান্টিক শব্দটাকে। এবং রোমান্টিক শব্দটাকে পরবর্তীকালে দ্য ফল অ্যান্ড দ্য ডিক্লাইন অফ রোমান্টিক আইডিয়ালস, এইখানে 11,396 ডেফিনেশন দিয়েছিলেন। 11,396 definition of romanticism. The fall and the decline of the romantic ideal. Lucas, very very important, very very important. Apart from these,
we have to read উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ প্রেলিউড, ড্যাফোডিলস, সেই সঙ্গে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার যে লিরিক্যাল ব্যালাডস রয়েছে, which is very very important, the preface of lyrical ballad also important. Next, Samuel Taylor Coleridge. Again I say Samuel Taylor Coleridge. Samuel Coleridge. Important writing, Christabel, Rime of the Ancient Mariner, The Ancient Mariner, Kubla Khan, Frost at Midnight, very very important. দেখো, আমি যে এই স্যামুয়েল টেইলর কোলরিজ বা উইলিয়াম ব্লেক বা রবার্ট সাউদে বা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কথা বলছি, দেখো এরা কিন্তু এই রিজনকে ছেড়ে দিয়ে এরা কিন্তু নেচারের কাছে ফিরে গেছে। কারণ নেচারের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো, সেই ক্যারেক্টারিস্টিক্সগুলো কোথাও এদের মনে হচ্ছে দোজ আর রিয়েলি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ সেই ক্যারেক্টারিস্টিকগুলো, সেই ইমোশনটা, সেই ইমাজিনেশনটা কোথাও হারিয়ে যাচ্ছে। তাই কিন্তু স্যামুয়েল টেইলর কোলরিজ বা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বা উইলিয়াম ব্লেক, পিবি শেলি, জন কিটস, লর্ড বায়রন, তারা কিন্তু যেটার উপর জোর দিয়েছে, দিস ইজ ইমোশন অ্যান্ড ইমাজিনেশন, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট আমরা যখন বায়োগ্রাফি লিটারিয়া পড়বো, সেক্ষেত্রে কিন্তু স্যামুয়েল টেইলর কোলরিজ যে ফ্যান্সি অ্যান্ড ইমাজিনেশনের ধারণা দেবে, সেখানে ধারণা দেবে ফ্যান্সি অ্যান্ড ইমাজিনেশন, প্রাইমারি ইমাজিনেশন। এই ইমাজিনেশনকে দুটো ভাগে ভাগ করে দেবেন তিনি। ওয়ান ইজ কল্ড অ্যাজ প্রাইমারি ইমাজিনেশন অ্যান্ড আনাদার ইজ কল্ড অ্যাজ সেকেন্ডারি ইমাজিনেশন। সো দোজ আর রিয়েলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং তিনি বলবেন যে এই প্রাইমারি ইমাজিনেশন এবং সেকেন্ডারি ইমাজিনেশন কেমন করে মার্জ হয়ে তৈরি হয় একটা সুন্দর কবিতা। দোজ আর রিয়েলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তিনি অপোস্ট করবেন দ্য ল্যাঙ্গুয়েজ অফ প্রোজ অ্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ অফ পোয়েট্রি। ওকে, তিনি সেটাই এখানে দেখাবেন। তিনি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যে ধারণা রয়েছে সেইখানে তিনি অপোজ করছেন। তিনি দেখাচ্ছেন দ্য ডিফারেন্স বিটুইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ পোয়েট্রি অ্যান্ড দ্য প্রোজ। স্যামুয়েল টেইলর কোলরিজ, মোস্ট ইম্পর্টেন্ট, difference between the language of prose and the language of poetry. এবং তিনি বলছেন সেই যে ডিফারেন্সটা রয়েছে সেটা হলো মিটার। again I say meter, this is very very important. এনাকে ছাড়া আমরা পড়ব রবার্ট সাউদেকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাইটার, রবার্ট সাউদে। রবার্ট সাউদেকে যখন আমরা পড়ব, আমাদের মাথায় রাখতে হবে মনে, দ্য ভিশন অফ জাজমেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দ্য ভিশন অফ জাজমেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্য ভিশন অফ জাজমেন্ট ছাড়া আমাদেরকে যেটা পড়তে হবে, the fall of Robespierre, very very important. The vision of judgment, the fall of Robespierre. Okay, apart from that, Robert Southey, William Wordsworth and Samuel Taylor Coleridge এর মতো তিনিও এই যে রিজন এতটা মানুষ যে হেডের উপর জোর দিচ্ছে, এনলাইটেনমেন্ট পিরিয়ড নিয়ে আলোচনা করছে, সেইখান দিয়ে কিন্তু তারা নেচারকে এমব্রেস করেছে এবং প্রকৃতির বুকে ফিরে গেছে। তাই তারা কাম্বারল্যান্ডের লেক ডিস্ট্রিক্টে বসবাস করতে এবং তাদের রাইটিং স্টাইল ডিস্ট্রিক্টে বসবাস করতেন এবং তাদের রাইটিং স্টাইল অনেকটা এক হওয়ার জন্য দে আর কল্ড অ্যাজ লেক পোয়েটস। আগেন আই সে রবার্ট সাদে, স্যামুয়েল টেইলর কোলরিজ and William Wordsworth are called as lake poets. William Wordsworth, S.T. Coleridge and Robert Southey. Okay, these are very very important.
triple star. Very very important for your upcoming UGC NET. Okay, next আমরা আলোচনা করব Lord Byron. Very very important. Lord Byron, first he wrote Hours of Idleness, এবং তিনি যখন এটি লিখলেন Hours of Idleness, he was attacked by, কার দ্বারা অ্যাটাক হয়েছিল? by হেনরি ব্রুমের দ্বারা। কোথায়? ইন এডেনবার্গ রিভিউ। তাই তিনি পরবর্তীকালে এই অ্যাটাক হওয়ার পরে আওয়ার্স অফ আইডলনেস যখন তিনি লিখলেন এবং যখন তিনি এডেনবার্গ রিভিউতে হেনরি ব্রুমের দ্বারা অ্যাটাক হলেন, তারপর তিনি লিখলেন, এই অ্যাটাক হওয়ার পর তিনি লিখছেন The English Birds and Scotch Reviewers. Very very important. তাহলে which is very important, লর্ড বায়রন সবার প্রথম লিখছেন Hours of Idleness, এবং যখন তিনি এটা লিখলেন he was greatly attacked by whom? He was greatly attacked by হেনরি ব্রুম, এবং হেনরি ব্রুমের দ্বারা অ্যাটাক হওয়ার পরই তিনি লিখছেন ইংলিশ বার্ডস অ্যান্ড স্কচ রিভিউয়ার্স। ওকে, নেক্সট লর্ড বায়রন লিখছেন চাইল্ড হ্যারোল্ডস পিলগ্রিমেজ, and finally Don Juan. Here he used Byronic hero. এই প্রথম তিনি বায়রনিক হিরোকে তিনি ইন্ট্রোডিউস করাচ্ছেন ইংলিশ লিটারেচারে। ডন জুয়ান, এই প্রথম ডন জুয়ানি লর্ড বায়রন বায়রনিক হিরোকে ইন্ট্রোডিউস করাচ্ছেন, এবং পরবর্তীকালে যখন আমরা রাশিয়ান লিটারেচার দেখব সেখানে একটা সুপারফ্লুয়াস হিরো পাবো who is also just like the Byronic hero. সুপারফ্লুয়াস হিরো যেটা রাশিয়ান লিটারেচারে আমরা পাবো। যখন আমরা ওয়ার্ল্ড লিটারেচার নিয়ে আলোচনা করব দেন উই ডিসকাস অ্যাবাউট সুপারফ্লুয়াস হিরো। ওকে, কারণ আমাদের তখন রাশিয়ান লিটারেচার পড়তে হবে। এছাড়াও একটা বিশেষ বিষয় তোমরা একটু মাথায় রেখো, স্যামুয়েল টেইলর কোলরিজ ওয়াজ গ্রেটলি ইনফ্লুয়েন্সড বাই জার্মান ফিলোসফি স্ট্রাম অ্যান্ড ড্রাং ফিলোসফি। ওকে, স্ট্রাম অ্যান্ড ড্রাং ফিলোসফি। নেক্সট, the most important writer P.B. Shelley and John Keats. P.B. Shelley and John Keats. Shelley Ode to the West Wind is very very important. Ode to the West Wind, and Ode to Nightingale is also very very important when we are talking about John Keats. John Keats এর ক্ষেত্রে নেগেটিভ ক্যাপাবিলিটি, very very important thing you should keep in your mind, নেগেটিভ ক্যাপাবিলিটি। সেই সঙ্গে তোমাদেরকে আরো যেটা মাথায় রাখতে হবে, জন কিটস আর পিবি শেইলির ক্ষেত্রে নেগেটিভ ক্যাপাবিলিটি, এছাড়াও জন কিটস অ্যান্ড শেইলি Ode to the West Wind, জন কিটস Ode to the Nightingale, এই সমস্ত কবিতাগুলো তোমাদেরকে কিন্তু থরলি দেখতে হবে, কারণ সাম কোয়েশ্চেন্স উইল কাম ফ্রম দ্যাট পার্টিকুলার পোয়েমস। সেখান দিয়ে লাইন তুলে তোমাকে জিজ্ঞাসা করা হবে এই লাইনটা কোন কবিতা থেকে নেওয়া হচ্ছে। সো এই কবিতাগুলো বা এই পোয়েমগুলো ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর আপকামিং ইউজিসি নেট জুন 2025 এক্সাম। ওকে, নেক্সট আমরা যেগুলো দেখব, এটা গেল আমরা আলোচনা করলাম এতক্ষণ পোয়েট্রিকে, এখন আমরা চলে আসবো নভেলের দিকে। কারণ দেখো এই পিরিয়ডে নভেলের একটা বিশেষ প্রভাব রয়েছে, কারণ ঠিক যদি আমরা নভেলের শুরুটা বলি, দেখো রেস্টোরেশন পিরিয়ডে আফরা বেন রেস্টোরেশন পিরিয়ডে কিন্তু তিনি শুরুই করে দিচ্ছেন ওরোনোকো লিখে।
ওরকম মধ্য দিয়ে কিন্তু তিনি প্রায় নোবেলে স্টার্ট করছেন। আমরা পরবর্তীকালে নিও ক্লাসিক্যাল পিরিয়ড হিসেবে বলছি যে স্যামুয়েল রিচার্ডসনের লেখা যে পামেলা রয়েছে, দিস ওয়াজ দ্য ফার্স্ট নোবেল, সেখানে আমরা বলছি। এবং এপিস্টোলারি নোবেল, again I say epistolary novel, that means a novel which যেখানে একটা লেটারের মাধ্যমে এই নোবেলটার ইন্ট্রোডিউস করছে, লেটারের মাধ্যমে। ওকে, সেখানে কনভারসেশন বিটুইন লেটার্স, এটাকে আমরা এপিস্টোলারি নোবেল আমরা বলছি। ঠিক আছে, সেই ক্ষেত্রে নোবেলের দিকে যদি আমরা প্রথমেই দেখি, যেমন আমাদের প্রথমেই যে নামটা আসছে সেটা ম্যারি উলস্টোনক্রাফট। ম্যারি উলস্টোনক্রাফটের কথা যদি আমরা বলি, সেক্ষেত্রে আমরা সবাই জানি which is very important, we know that vindication of the rights of women, which is called as the starting point of feminism theory. Okay, তো সেক্ষেত্রে ম্যারি উলস্টোনক্রাফট is very very important. Apart from these or that, ম্যারি উলস্টোনক্রাফটের ম্যারি অ্যাফিকশন very important, ম্যারি অ্যাফিকশন very very important, you just write down. Okay, next the most important writer name William Godwin. Okay, William Godwin and Mary Wollstonecraft, husband and wife, and their daughter Mary Shelley, who also wrote Frankenstein. Very very important. Only one novel which is very very important. Mary Shelley, Frankenstein. Apart from this, you should keep in your mind Fanny Burney. Fanny Burney, Evelina, very very important. It is also epistolary novel, Okay, Evelina, Fanny Burney, Evelina. Okay, যদি আমরা আরো কয়েকটা এক্সাম্পল জানার চেষ্টা করি, কালার পার্পল, অ্যালিস ওয়ালকার, also epistolary novel. Okay, next Aphra Behn, letters between a nobleman and his sister, very very important. So Aphra Behn, Fanny Burney, Color Purple, even Samuel Richardson Pamela, is very important. Clarissa, those are epistolary novels. Okay, Aphra Behn, letters between a nobleman and his sister. Apart from this, Fanny Burney, Evelina is very very important. Next, Color Purple, Alice Walker, Samuel Richardson, Pamela, and Clarissa is very very important. Okay, next we are talking about historical novel. These are epistolary novel. Epistolary novel আমরা কি বলেছি, যেখানে একটা লেটারকে আমরা দেখতে পাবো। ঠিক আছে, এবার রয়েছে হিস্টোরিক্যাল নোবেল। আগে নাই সে হিস্টোরিক্যাল নোবেল। যখন আমরা হিস্টোরিক্যাল নোবেল বলবো, ওয়াল্টার স্কট is the father of historical novel. Walter Scott is the father of historical novel. এই ওয়াল্টার স্কটের কথা যখন আমরা আলোচনা করব, ইভান হো is very very important, and this is the historical novel. ইভান হো। এছাড়াও যদি আমরা কন্টেম্পোরারি এজের কতগুলো যদি আমরা হিস্টোরিক্যাল নোভেলের কথা বলি, বিলাভেড, টনি মরিসন, Beloved, Gone with the Wind, Margaret Mitchell, very very important, Margaret Mitchell. So those are very very important. Walter Scott, Ivano, Beloved, Toni Morrison, and you have Gone with the Wind, Margaret Mitchell. Those are really very very important. Just write down it. Apart from, you have Homegoing. Just you write down Homegoing. Homecoming রয়েছে, আমরা জানি Homecoming.
হোমকামিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যারল্ড পেন্টার। হোম গোয়িং যখন আমরা বলছি ইয়া জেসি, ইয়া জেসি। ওকে, নেক্সট আমাদের রয়েছে থিংস ফল অ্যাপার্ট, থিংস ফল অ্যাপার্ট which is very very important, চিনুয়া আচিবি, চিনুয়া আচিবি। ডন কিহোটো, Cervantes or Cervantes, 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 Don Quixote, Don Quixote, things Chinua Achebe, things fall apart, home going, yeah Jesse, very very important historical novel. Okay, next we are talking about novel of manners. When I am talking about novel of manners, you should keep in your mind only one name is very very important, Jane Austen. Jane Austen, Sense and Sensibility, very very important for your upcoming 2025 June exam. Very very important, very very important. Jane Austen, Sense and Sensibility, Pride and Prejudice, Mansfield Park, Emma, Northanger Abbey, in Northanger Abbey he rejects Gothic romance. ওকে, এবং এনার আরেকটা লেখা রয়েছে বিখ্যাত লেখা লেডি সুসান, অ্যাকচুয়ালি ইট ইজ অলসো epistolary novel, epistolary novel. Okay, this is also called epistolary novel. Okay, so Jane Austen is very very important. You have Sense and Sensibility, you have Pride and Prejudice, Mansfield Park, Emma, Northanger Abbey, where he rejects Gothic romance. Apart from that, Lady Susan, which is also called as epistolary novel. Okay, এইবার যেটা রয়েছে থমাস লাভ পিকক, থমাস লাভ পিকক, very very important name. এবং থমাস লাভ পিকক নর্থাঞ্জার এবেতে যেমন তিনি জেন অস্টেন যেমন কি করছেন, তিনি গথিক রোম্যান্সকে রিজেক্ট করছেন, নাইটমেয়ার অ্যাবেতে থমাস লাভ পিকক অলসো গথিক রোম্যান্সকে রিজেক্ট করছেন। এটা গেল রোমান্টিক পিরিয়ডের রাইটারদের বিশেষ কতগুলো দিক। এছাড়াও নেক্সট ক্লাসগুলোতে আমি ডিটেল অ্যানালাইসিস আনবো, সেক্ষেত্রে আমরা ডিটেল ডিসকাস করব এপিস্টোলারি নভেল কাকে বলে, এপিস্টোলারি নভেল কি কি রয়েছে, কোন কোন লেখকের এপিস্টোলারি নভেল পড়তে হবে, সেগুলোকে আমরা ক্রোনোলজিক্যালি দেখব। জেন অস্টেন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ক্রোনোলজিক্যালি কোয়েশ্চেন আসে, ডাইরেক্ট কোয়েশ্চেন আসে, ম্যাচিং এ কোয়েশ্চেন আসে, ফলে জেন অস্টেনকে কোনোভাবে বাদ দেওয়া যাবে না, থমাস লাভ পিককে বাদ দেওয়া যাবে না, চার্লস ল্যাম্ব, উইলিয়াম হ্যাগলিড, দোজ আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাইটার্স, ওয়াল্টার স্কট, ভেরি ইম্পর্টেন্ট রাইটার্স। Apart from that, William Wordsworth, Samuel Taylor Coleridge, Lord Byron, John Keats, P.B. Shelley are very very important writer. Okay, আমরা নেক্সট যে আমাদের ক্লাস রয়েছে সেখানে আমরা আনবো এপিস্টোলারি নভেলের সেশন আনবো, সেখানে আমরা সেই সিরিজে আমরা আলোচনা করবো এপিস্টোলারি নভেল কি, সেখানে কারা কারা রয়েছে। এছাড়াও আমরা আনবো নভেল অফ ম্যানার্স, এছাড়া আমরা আনবো হিস্টোরিক্যাল নভেলের সিরিজ। ওকে, সো ডোন্ট ওয়ারি, জাস্ট ভিডিওটাকে না স্কিপ করে পুরো দেখো, এবং যেসব জায়গাগুলোকে আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টার মার্কস দিয়েছি সেগুলোকে পয়েন্ট আউট করো এবং শুধুমাত্র পড়তে থাকো, এবং নিজের সফলতা পাওয়ার জন্য যতটা এফার্ট দেওয়ার প্রয়োজন সেখানে তোমরা সেই এফার্টটা দিতে থাকো, এবং নেট শালার এই সমস্ত ভিডিওগুলো দেখতে থাকো।